আপনারা শুনছেন এই সপ্তাহে একটি রোমাঞ্চকর গল্প, এন্টালির পোড়ো বাড়ি। লিখেছেন পৃথ্বীরাজ সেন। গল্প পাঠ আমি মৃণাল দেবনাথ ও সঙ্গে রয়েছে শ্রাবন্তী ঘোষ, আবহ দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা এই সপ্তাহের গল্প, এন্টালির পোড়ো বাড়ি। মধ্য কলকাতার এন্টালি অঞ্চল। এখানেই একটি রাস্তা, হসপিটাল রোড। এখানে যারা থাকেন তাদের বেশিরভাগই অ্যাংলো ইন্ডিয়ান। এই রাস্তার ওপারেই একটি জীর্ণ দোতলা বাড়িতে আমাদের পরবর্তী নাটকের যবনিকার উত্তোলন হতে চলেছে। এটা কি একটি হানা বাড়ি? সহজ করে বললেও এ প্রশ্নের জবাব দেওয়া খুব মুশকিল। হ্যাঁ, খুবই মুশকিল। কিন্তু এই বাড়ির বুকেই আজ থেকে 70 বছর আগে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল যার কোনো ব্যাখ্যা আজও আমরা পাইনি। অনেক অনেক চেষ্টা করা হয়েছে, না, পাওয়া যায়নি। ডিসেম্বর মাস, শহর জুড়ে শীতের দাপাদাপি। উত্তর থেকে হু হু করে ছুটে আসছে লাগাম ছাড়া ঘোড়ার মতো হিমেল বাতাস। রবিবার, ছুটির দিন। কলকাতার এক বিখ্যাত মনস্তত্ত্ববিদ ডক্টর সুহৃদ কুঞ্জ বসু বসেছিলেন তার ড্রয়িং রুমে। সাধারণত রবিবার তিনি কোনো পেশেন্টের সাথে কথা বলেন না, কিন্তু সেদিন বাধ্য হয়েই তাকে চেম্বারে আসতে হয়েছিল। চেম্বারে ঢুকে তিনি দেখলেন যে একজন অ্যাংলো ইন্ডিয়ান লোক মাথা নিচু করে বসে আছেন। ভদ্রলোকের সমস্ত আচরণের মধ্যে একটি অদ্ভুত বিপর্যস্ত ভাব ফুটে উঠেছিল। বোধহয় কোনো কিছুতে অত্যন্ত আতঙ্কিত হয়েছেন তিনি। ডক্টর বসুকে তিনি দেখে চিৎকার করে বলতে থাকেন, স্যার, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে। আমার একমাত্র বোন রোজির ওপর কোনো প্রেতাত্মা ভর করেছে। রোজি সারা দিন ঘরের মধ্যে পায়চারি করছে আর বিড়বিড় করে কি সব মন্ত্র উচ্চারণ করছে। সবচেয়ে অবাক করা কথা হলো, আমরা ইংরেজি ছাড়া কিচ্ছু ভাষা জানি না, কোনো ভাষা জানি না, এমনকি বাংলা পড়তেও পারি না, লিখতেও পারি না। কিন্তু রোজি অনর্গল হিন্দি বলে চলেছে, তাও নিখুঁত নির্ভুল উচ্চারণে। অবাক হলেন ডক্টর বসু। তার দীর্ঘদিনের পেশাগত জীবনে এ ধরনের সমস্যার মুখোমুখি তাকে এর আগে দাঁড়াতে হয়নি কখনো। পেশায় তিনি একজন সাইকোলজিস্ট, মনোবিকলনের চিকিৎসা করেন তিনি। কিন্তু অদৃশ্য প্রেতাত্মার সাথে লড়াই, তবু মনে হলো ব্যাপারটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিলে কেমন হয়। বেরিয়ে এলেন ডক্টর বসু। রাস্তার ওপর থেকেই দোতলায় যাওয়ার সিঁড়িটা শুরু হয়েছে। কাঠের সিঁড়ি, এখানে সেখানে ইতিমধ্যে ঘুম ধরেছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে এলেন তিনি। নিচের তলায় অনেকগুলো ঘর, সেখানে ভাড়াটেরা থাকে। দোতলার মুখে একটা বিশাল হল ঘর, সেখানে 4টে ছোট ছোট কামরা, তারপর রেলিং দেওয়া একটা বারান্দা। পাশে খানিকটা জমিও দেখতে পেলেন তিনি। একটা ন্যাড়া বেল গাছের নিচে কবরের মতো উঁচু ঢিবি, সেখানে কে যেন সাদা বেল ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছে। বাড়িটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন ডক্টর বসু, কেননা ইতিমধ্যেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই হানা বাড়ির আশেপাশে হয়তো কোনো অলৌকিক আত্মা বসবাস করে। সে এখন ভর করেছে রোজি নামে মেয়েটার ওপর। হল ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন তিনি। একটা মোটা সোটা চেহারার মেয়ে বসে আছে সেখানে। 26-27 বছর বয়স হবে। পরনে রয়েছে খাকি হাফ প্যান্ট, গায়ে একটা গেঞ্জি। কেউটের বাচ্চার মতো
ছোট ছোট চুল ছড়িয়ে আছে তার মাথার ওপর। তীব্র আক্রোশে কোনো এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে মেয়েটি। ৬-৭ জন শক্ত সমর্থ পুরুষও তাকে ধরে রাখতে পারছে না। কাউকে কনুই দিয়ে গোত্তা মারছে, কাউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে। মনে হয় একটা হাতি যেন ক্ষেপে গেছে। চোখের সামনে যা কিছু দেখবে সব ভেঙে চুড়ে তছনছ করে দেবে। মাঝে মধ্যে তীব্র চিৎকার করছে রোজি, বদতমিজ, উল্লুক, কামিনা কাহাকা। ডক্টর বসু যেই পা রেখেছেন হল ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে মেয়েটি ছুটে এসে তাকে একটা লাথি মারল। আর একটু অসতর্ক হলেই তিনি হয়তো মাথা ঘুরে নিচে পড়ে যেতেন। কোনো রকমে রেলিং ধরে নিজেকে সামলে নিলেন। রোজি হাসতে হাসতে বলতে থাকে, বুড়জোকি বাচ্চা, সাগিহার। দাদা ছুটে এলো, রোজিকে থামতে বলল। রোজি একটা ডান্ডা নিয়ে দাদাকে মারতে শুরু করে দিল। পাড়া প্রতিবেশীরা কোনো রকমে নিরস্ত্র করল তাকে। ডক্টর বসু ভয় পেয়ে গেলেন অভাবিত এই আক্রমণে। কিন্তু এত সহজে হার মানলে তো চলবে না, দেখতে হবে সত্যি সত্যি কি হয়েছে মেয়েটির। তখন আর বেশিক্ষণ থাকেননি তিনি সে বাড়িতে, ফিরে এলেন নিজের বাড়িতে। সারাদিন পড়াশোনা করলেন এই জাতীয় প্রেতাত্মাদের কেস হিস্ট্রি নিয়ে। সন্ধ্যের পর আবার গেলেন ওই বাড়িতে। অবাক হয়ে দেখলেন রোজি বসে আছে হল ঘরের ওপর। মনে হচ্ছে সে যেন একটা অদৃশ্য গালিচা বিছোচ্ছে। পশ্চিমের দিকে মুখ করে এমন ভঙ্গিতে বসে আছে সে, মনে হলো এক্ষুনি নামাজ পড়বে। রোজি আজান দিতে শুরু করে। এবার আর বুঝতে বাকি রইল না ডক্টর বসুর যে কোনো ধর্মপ্রাণ মুসলমানের আত্মা ভর করেছে রোজির ওপর। সুতরাং তার চিকিৎসা করতে আর দোষ কি? রোজি তখন মুয়াজ্জিনের মতো আজানের সুর গেয়ে চলেছে। ডক্টর বসুর মাথায় কি একটা চিন্তা এসে গেল। তিনি হঠাৎ কোরআনের একটা আয়াত বলতে শুরু করলেন, আইন্না জাহান্নামা লামহিতাতম। সঙ্গে সঙ্গে রোজি হঠাৎ চিৎকার করে ওঠে, তলফুজ বিলকুল খারাপ। ডক্টর বসু হেসে বলেন, আপকা কাহানা সাহি হ্যায়। ফির বলো, ফির বলো। মেয়েটির কণ্ঠে এখন অনুনয় ঝরছে। ডক্টর বসু শ্লোক বলতে শুরু করলেন। রোজি অবাক হয়ে যায়, বলতে থাকে, तुम हिंदू का लड़का कुरान शरीफ पढ़ने का भी शौक रखते हो? একটা চেয়ার এগিয়ে দেয় সে ডক্টর বসুকে। দুজনে পাশাপাশি বসে। ডক্টর বসুর চোখের তারায় নিজের চোখ রেখে রোজি অনুনয় করে, आयत बोलिए जी। ক্রমশ সে সরে আসে ডক্টর বসুর কাছে। মনে হয় তাদের দুজনের মধ্যে কতদিনের পরিচিতি আছে। এবার ডক্টর বসু শুরু করেন তার সম্মোহনের পালা। জানতে চান তিনি, আপনি এদের উপর এত রেগে গেছেন কেন? এই মেয়েটি একটা জঘন্য অন্যায় করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। কি অন্যায় করেছে সে? আমি যখন বারান্দার নিচ দিয়ে যাচ্ছিলাম তখন সে আমার উপর নোংরা দ্রব্য ছুঁড়ে ফেলেছে। নিশ্চয়ই গুরুতর অপরাধ, কঠিন শাস্তি দিতে হবে। কিন্তু আপনি যদি এবারের মতো তাকে মাপ করেন তাহলে ভালো হয়। কোনো কথা বলে না সেই বিদেহী আত্মা। কিছুক্ষণ বাদে বলে, আপনার শ্লোক শুনে আমি খুশি হয়েছি, তাই শেষবারের মতো মেয়েটাকে মুক্তি দিলাম। তবে একটা কথা, এই পরিবারের সকলে যেন আমার সমাধিতে 7 দিন চিরাগ জেলে আসে। কোথায় আপনার সমাধি? আমার সমাধি হলো পাশেই, বাড়ির পিছনে ওই কবরখানাতে। প্রত্যেক দিন সন্ধ্যায় এই কবর থেকে বেরিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাই, আবার ফিরে আসি একটু বাদে। যখন আমি কবরের মধ্যে থাকব
তখন যেন আমার উদ্দেশ্যে ফুল ছড়িয়ে দেয় এরা। শেষের দিকে কথাগুলো কেমন গোঙানির মতো মনে হলো ডাক্তার বসুর। অনেক দূর থেকে যেন ভেসে আসছে সেই কণ্ঠস্বর। শেষ হয়ে গেল প্রেতাত্মার অভিশাপ। এক ঝলক দমকা হাওয়াতে দুলে উঠল পরিবেশ। টুংটাং শব্দ হলো বাতিতে। বিক্ষুব্ধ ওই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পেয়েছিল হসপিটাল রোডের এই জীর্ণ বাড়িটা। পরে জানা গিয়েছিল পীর শাহ আতাউল্লাহ নামের এক ধার্মিক মুসলমান কিছুদিন আগে গত হয়েছিলেন। তিনি ছিলেন এ অঞ্চলের এক শ্রদ্ধেয় ব্যক্তি। এন্টালিতে হসপিটাল রোডের শেষের দিকে কবর ভূমিতে যে নতুন সমাধিটি তৈরি হয়েছে সেটিই হলো পীর শাহ আতাউল্লাহর সমাধি। রোজি আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল এই ঘটনার পর।